চীন যে প্রস্তাব দিয়েছিল তা এখনো পড়ে আছে টেবিলের নিচে। আইএমএফ এবং বাংলাদেশের মধ্যে $4.7 বিলিয়ন লোনের ফোর্থ এবং ফিফথ ট্রাঞ্চ ডিসবার্স করা হবে কিনা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিভিন্ন হাউসে বিভিন্ন নামে অ্যাকাউন্ট খুলে তারা ঠিকই করে যাচ্ছে শেয়ার ব্যবসা। ডিফিকাল্টি যেটা হলো যে আমরা কিন্তু কোনো ডিপোজিটরি ইনস্টিটিউট না, স্টক ব্রোকাররা কিন্তু ডিপোজিট নিতে পারে না। আমি আপনাদেরকে দ্ব্যর্থহীনভাবে বলতে পারি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের আর পিছনে তাকানোর সুযোগ হবে না। চীন ইতিমধ্যে যেসব দেশের স্টক এক্সচেঞ্জে হাত দিয়েছে সেগুলোতেই ফলিয়েছেন সোনা, কিন্তু আমাদের তো আগে থেকেই সোনার দেশ। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। দর্শক, গেল মাসে 18 কার্যদিবস লেনদেনের মধ্যে সূচক বৃদ্ধি পেয়েছে মাত্র 3 দিন। এছাড়া লেনদেন ও বাজার মূলধনের নেতিবাচক প্রভাবে বিনিয়োগকারীরা রয়েছেন চরম হতাশা আর আস্থাহীনতায়। অবশ্য অদৃশ্য কোনো অপশক্তির প্রভাবে বাজার ঘুরে দাঁড়াতে গিয়েও হোঁচট খাচ্ছে বারবার, এমনটাই মনে করছে সরকার। অন্যান্য সপ্তাহের মতো গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 54.68 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,918 পয়েন্ট। লেনদেন 308 কোটি কমে সর্বমোট টার্নওভার হয়েছে 1,410 কোটি 15 লাখ টাকা। বাজার মূলধন কমেছে 6,881 কোটি টাকা। এছাড়া সপ্তাহ জুড়ে 396 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 158টির, কমেছে 199টির এবং অপরিবর্তিত রয়েছে 37টির দর। অব্যাহত দরপতনে নাজুক অবস্থায় রয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। গেল সপ্তাহে সিএসসি সূচক CASPI 152 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 13,805 পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 68 কোটি 63 লাখ টাকা। এছাড়া 308 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 111টির, কমেছে 172টির এবং অপরিবর্তিত রয়েছে 25টির দর। দর্শক, এক নজরে সাপ্তাহিক শেয়ার বাজারের অবস্থা জানার পর মার্কেট বিশ্লেষণ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আইডিএলসি সিকিউরিটিজ হাউসের রিসার্চ টিমের পক্ষে জেরিন বিনতে শাহজাহান। এই সপ্তাহে ডিএসইএক্স ইন্ডেক্স 4,918 পয়েন্টে এসে দাঁড়িয়েছে, যেটি আগের সপ্তাহ থেকে 1.1% কম। ইন্ডেক্সের সবচেয়ে পজিটিভ ইম্প্যাক্ট রেখেছে ফার্মা অ্যান্ড কেমিক্যালস এবং ব্যাংক। সবচেয়ে নেগেটিভ ইম্প্যাক্ট রেখেছে এনবিএফআই এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার। আমরা যদি আরেকটু ডিটেলসে দেখতে চাই, গ্লোবাল ইসলামিক ব্যাংক এবং পূবালী ব্যাংক সবচেয়ে পজিটিভ ইম্প্যাক্ট রেখেছে। সবচেয়ে নেগেটিভ ইম্প্যাক্ট রেখেছে প্রাইম ব্যাংক এবং ঢাকা ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জের অ্যাভারেজ ডেইলি টার্নওভার এই সপ্তাহে 3,525 পয়েন্ট ছিল, যেটি আগের সপ্তাহ থেকে 2.6% বেশি। প্রাইস চেঞ্জের কারণে সবচেয়ে পজিটিভলি ইম্প্যাক্টেড সেক্টরসগুলোর মধ্যে ছিল পেপার অ্যান্ড প্রিন্টিং, সিরামিক্স এবং টেক্সটাইল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেক্টরগুলোর মধ্যে ছিল টেলিকম, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং এনবিএফআই। হাইয়েস্ট টার্নওভার সেক্টরসের মধ্যে ছিল ফার্মা অ্যান্ড কেমিক্যালস, ব্যাংক এবং টেক্সটাইল। আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি, বিচ হ্যাচারি, মিডল্যান্ড ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক অ্যাভারেজ ডেইলি টার্নওভারের দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল। এছাড়া মার্কেটে ব্লক ট্রানজাকশনসের দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল স্কোয়ার ফার্মা, লাভেল এবং এলএইচবি। এই সপ্তাহের প্রাইস চেঞ্জের কারণে সবচেয়ে লাভবান কোম্পানিগুলোর মধ্যে ছিল মিডল্যান্ড ব্যাংক, এসিএমএল এবং ইউনাইটেড ফাইন্যান্স। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোর মধ্যে ছিল প্রোগ্রেস লাইফ ইন্স্যুরেন্স, এসপিসিএল এবং ডেসকো। এই পর্যায়ে আমি এই সপ্তাহে নিউজ হেডলাইন্স নিয়ে একটু কথা বলবো। আইএমএফ এবং বাংলাদেশের মধ্যে $4.7 বিলিয়ন লোনের ফোর্থ এবং ফিফথ ট্রাঞ্চ ডিসবার্স করা হবে কিনা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ আইএমএফ এর সাথে বাংলাদেশ ব্যাংকে এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটি এবং রেভিনিউ টু জিডিপি রেশিও ইমপ্রুভমেন্ট নিয়ে কিছু ডিসএগ্রিমেন্টস ছিল। অপরদিকে ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট ইমপ্লিমেন্টেশনের আগে বাংলাদেশ ব্যাংক একটা ফরেক্স ইন্টারভেনশন ফান্ড করতে চায়। এর মাধ্যমে ফরেক্স মার্কেটের আনফেভারেবল অ্যাক্টিভিটিস কন্ট্রোল করা যাবে। এছাড়া আমরা দেখতে পেরেছি এই সপ্তাহে দেশে ফরেক্স রিজার্ভ $21.4 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। একই সাথে এপ্রিল মাসের প্রথম 26 দিনের মধ্যে আমরা $2.27 বিলিয়ন রেমিটেন্স পেয়েছি। এই সপ্তাহে আমরা আরও দেখতে পেরেছি লেটেস্ট অকশন অনুযায়ী টি বিলের ইল্ড কিছুটা বেড়েছে, কারণ ব্যাংকগুলো তাদের এক্সেস লিকুইডিটি গভর্নমেন্ট সিকিউরিটিজে ইনভেস্ট করতে চায়নি। আমরা দেখেছি 91 ডেজের টি বিলের কাট অফ ইল্ড 11.59% থেকে বেড়ে 11.64% হয়েছে এবং 182 ডে টি বিল কাট অফ ইল্ড 11.84% থেকে বেড়ে 11.87% হয়েছে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স প্রত্যেক কোয়ার্টারে সার্ভিস সেক্টরের শর্ট টার্ম গ্রোথ বোঝার জন্য সার্ভিস সেক্টর প্রোডাকশন দিয়ে একটি নতুন ইন্ডেক্স চালু করতে চাচ্ছে।
অন দ্য আদার হ্যান্ড ক্যাপিটাল মার্কেটে এই সপ্তাহে আমরা দেখেছি মার্জিন রুলস নিয়ে টাস্কফোর্স তাদের ফাইনাল প্রপোজাল জমা দিয়েছে। এই প্রপোজালে কিছু হাইলাইটসের মধ্যে ছিল মার্জিন লোন শুধুমাত্র সেই সব ইনভেস্টার্সদেরকেই দেওয়া হবে যাদের মিনিমাম ইকুইটি 10 লাখ এবং যাদের 6 মাসের এক্সপিরিয়েন্স আছে সেকেন্ডারি মার্কেটে। এছাড়াও টাস্কফোর্স পাওয়ার প্ল্যান্টগুলোকে মার্জিনেবল সিকিউরিটিজের লিস্ট থেকে বের করে দেওয়ার প্রস্তাব দিয়েছে এবং ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোর মার্জিনেবল লিমিট তাদের আর্নিংসের সাথে রিলেট না করে তাদের নেট অ্যাসেট ভ্যালুর সাথে রিলেট করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও মার্জিন লোনের ডিফল্ট সিআইবি রিপোর্টে ইনক্লুড না করার প্রপোজাল দেওয়া হয়েছে। অপরদিকে আমরা দেখতে পেরেছি বিসেকের 22 জন কর্মকর্তাকে ডিসমিস করা হয়েছে, যাদের মধ্যে 14 জনের এগেনস্টে এখনো ইনভেস্টিগেশন চলছে। এই ছিল এই সপ্তাহের শেয়ার বাজার আপডেট। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের 25% শেয়ার ধারণ করা কৌশলগত বিনিয়োগকারী চীনা কনসোর্টিয়ামের প্রতিনিধি দল এসেছেন দেশীয় শেয়ার বাজারের নানা খোঁজ খবর নিতে। একটি অবাক করার বিষয় হচ্ছে, চীন ইতিমধ্যে যেসব দেশের স্টক এক্সচেঞ্জে হাত দিয়েছে সেগুলোতেই ফলিয়েছেন সোনা, কিন্তু আমাদের তো আগে থেকেই সোনার দেশ, তাই তাদেরকে দেয়া হয়নি নতুন করে সোনা ফলানোর সুযোগ। চীন যে প্রস্তাব দিয়েছিল তা এখনো পড়ে আছে টেবিলের নিচে। চাইনিজরা আমাদের এখানে শেয়ার কিনেছিল, 25% ইনভেস্ট করেছিল, কারণ তারা চিন্তা করেছে আমাদের একটা ফ্রন্টিয়ার মার্কেট, এই মার্কেটটা এমার্জিং মার্কেটটা কিন্তু আসলে একটা পর্যায়ে খুব দ্রুত গতিতে বাড়ছিল তখন। আনফর্চুনেটলি তারা আসার পরে তারা যেহেতু একটা মেজর শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার, তারা কিছু প্রপোজাল দিচ্ছিল আমাদের কাছে যে কী তারা চায়, আমাদের রিফর্ম কী করা উচিত, সেগুলোকে ডেস্কের নিচে রেখে দেওয়া হয়েছে, অ্যাটেনশন দেওয়া হয় নাই। অথচ প্রমাণিত সত্য, এই চাইনিজ স্টক চেঞ্জ বা তারা যেখানে যেখানে তাদের ইনভেস্টমেন্ট নিয়ে গেছে, আফ্রিকা থেকে শুরু করে পাকিস্তান বলেন, আফ্রিকান বিভিন্ন কান্ট্রিজ বলেন, ইভেন এশিয়ার ভিতরে বোধহয় তারা ইরানেও যাচ্ছে, এই যে সমস্ত দেশেই তারা গিয়েছে, প্রত্যেক দেশের শেয়ার বাজার কিন্তু ভাইব্রেন্ট আছে, চাঙ্গা মানে দে আর ইন এ ভেরি গুড শেপ। পাকিস্তানের ইন্ডেক্স সবাই জানে 1 লক্ষর উপরে, 1,15,000-এর মতো, আর আমাদের ইন্ডেক্স 5,000-এর নিচে। কারণ কি? আমরা তো অ্যাটেনশন দিইনি, আমরা নিজেদের ভালোটাই বুঝি নেই। তারা কী চেয়েছিল? তারা চেয়েছিল এই যে আমরা যে প্ল্যাটফর্মে ব্যবসাটা করি, আমরা ট্রেডিং যেটা করি, এটা আমরা শুধুমাত্র নাসডাকের একটা সফটওয়্যার, শুধু ইংলিশ ভার্সন। তারা চেয়েছিল এই প্ল্যাটফর্মটাই চাইনিজ ভার্সনে হবে, এবং চাইনিজ ভার্সন হওয়ার পরে যখন এটা সেনজেন বা সাংহাই বা ওইখানে অন্য জায়গায় যখন এগুলো প্রচার হবে, দেখা হবে, ওইখানকার ইনভেস্টাররা সঙ্গত কারণেই আমাদের ভালো শেয়ারগুলোতে তারা ইনভেস্টমেন্ট করবে। তো ওইখানের ইনভেস্টমেন্ট যখনই আমাদের শেয়ার কিনতে থাকবে, তখন আমাদের শেয়ারের ডিমান্ড বাড়বে না, ডিমান্ড বাড়লে পরে দাম বাড়বে না, ভেরি বেসিক একটা জিনিস। তখন আমাদের ইন্ডেক্স বাড়বে না। আমরা কিন্তু এই সিম্পল সত্য কথাটা বুঝতে ব্যর্থ হয়েছি বলেই ওই ফাইলটাকে ফেলে রাখছিলাম। তো ফর্চুনেটলি ডিএসসির প্রেজেন্ট ম্যানেজমেন্ট, ডিবিএ, তারা বুঝতে পেরেছেন জিনিসটা, বুঝে গতকালকেই চায়না থেকে তারা আসছিলেন, এসে তারা নিজেরা এখানে কথাও বলেছেন, এবং আমরা চেষ্টা করতেছি যদি এটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা যায়, আমি আপনাদেরকে দ্ব্যর্থহীনভাবে বলতে পারি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের আর পিছনে তাকানোর সুযোগ হবে না। দর্শক, স্টক ব্রোকারে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে যে উদ্বৃত্ত অর্থ থাকে তার রাখা হয় সমন্বিত গ্রাহক হিসাব সিসিএ অ্যাকাউন্টে। সেখান থেকে অর্জিত মুনাফা গ্রাহকের মাঝে বন্টন করার নির্দেশনা রয়েছে নিয়ন্ত্রণ সংস্থার, কিন্তু তা পালনে তৈরি হচ্ছে নানা সমস্যার। অনেক ব্রোকার এ সংক্রান্ত বাড়তি ব্যয় ও ঝামেলা এড়াতে সিসিএ অ্যাকাউন্ট স্থানান্তর করেছে সুদবিহীন চলতি হিসেবে। এতে ব্রোকার ও বিনিয়োগকারী উভয়ই হচ্ছেন মুনাফা থেকে বঞ্চিত, মাঝখানে লাভবান হচ্ছে ব্যাংক। তাই বিষয়টির আশু সমাধান প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। কাস্টমারদের যে টাকাটা আমাদের এখানে জমা দেয়, সেখান থেকে তারা সিকিউরিটিস ক্রয় বিক্রয় করে, তো সিকিউরিটিস ক্রয়ের পরেও কিছু টাকা থেকে যায়। এই টাকাটা অনেকে এটা টেম্পোরারি একটা ফান্ড হিসাবে রাখেন, তো তারা যে কোনো সময় এই ফান্ডটা কিন্তু উইথড্র করতে পারেন। সো এই ফান্ডগুলো যেটা ব্রোকাররা করে, স্টক ব্রোকার, সেই ফান্ডগুলো সবগুলো ছোটো ফান্ডগুলো একত্রিত করে তারা একটা ব্যাংকের ডিপোজিট হিসাবে রাখেন বা এটা ফান্ডটা ম্যানেজ করেন তারা। সো
এই ফান্ড ম্যানেজমেন্ট থেকে একটা ইন্টারেস্ট আর্নিং হয়। তো এই ইন্টারেস্ট আর্নিংটা আমাদের স্টক ব্রোকারদের তাদের যে খরচগুলো সেই মান্থলি খরচের একটা রিকভারি এখান থেকে হতো। তো এখন কমিশন যে উদ্যোগটা নিয়েছেন যে এখানে 25% হচ্ছে ইনভেস্টার্স প্রোটেকশন ফান্ডে যাবে, যেটা ব্যাপারে আমরা সবাই কম বেশি একমত, এটা একটা ভালো উদ্যোগ, এটা হতে পারে। আর 75% এটা কীভাবে খরচ করতে হবে সেটার ব্যাপারে একটা কমিশন নির্দেশনা দিয়েছেন। তো ওখানে বলা হয়েছে যে এখানে ইনভেস্টার এডুকেশন এবং ইনভেস্টার অ্যাওয়ারনেসের জন্য এই টাকাটা খরচ করা যাবে। তো এখন আসলে ব্রোকাররা যে পর্যায়ে আছে, অধিকাংশ স্টক ব্রোকার তারা মান্থলি লস তাদেরকে ইনকার করতে হচ্ছে এবং বেশ কয়েক বছর ধরে তারা এই আর্থিক অবস্থার মুখাপেক্ষী। তো এইখানে এই খরচ শুধুমাত্র একটা পোর্শন অফ এক্সপেন্স যেটুকু বলা হচ্ছে যে এডুকেশন অ্যাওয়ারনেস, সেটা আসলে ব্রোকারদের জন্য এটা জাস্টিফাইড না। পৃথিবীর অন্যান্য সমস্ত কান্ট্রিতে, সমস্ত জুরিসডিকশানে এই আর্নিংটা এটা ব্রোকাররাই পেয়ে থাকে। শুধুমাত্র ইন্ডিয়াতে একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে তারা 3 মাস পর পর এই অ্যাকাউন্টটা ক্লায়েন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উদ্বৃত্ত ফান্ডটা ট্রান্সফার করে দেয়, বাট এই 3 মাস যে থাকছে সেই 3 মাস সময় এখানে কিন্তু সেই ব্রোকাররা ইন্টারেস্টটা এটা আর্ন করে। রেগুলেটরের একটা ভিউ যে এটা আসলে ইনভেস্টরদের টাকা, সো এই ইনভেস্টরদের টাকার যে ইন্টারেস্ট আর্নিং সেটাও আসলে ইনভেস্টরদের পাওয়া উচিত। এই একটা সুন্দর একটা চিন্তা থেকে তারা এগিয়েছিলেন। কিন্তু ডিফিকাল্টি যেটা হলো যে আমরা কিন্তু কোনো ডেপোজিটরি ইনস্টিটিউট না, স্টক ব্রোকাররা কিন্তু ডিপোজিট নিতে পারে না। বর্তমান শেয়ার বাজারকে টেনে তুলতে সরকারি বেসরকারি লাভজনক কোম্পানিকে তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া আসন্ন বাজেটে কর ছাড় থেকে শুরু করে দেয়া হবে পুঁজিবাজারের জন্য বিশেষ প্রণোদনা। সরকারের নেওয়া এমন উদ্যোগকে ইতিবাচক দেখছেন বিশেষজ্ঞরা। এই যে নতুন কোম্পানিগুলো, ভালো কোম্পানিগুলো, সরকারি কোম্পানিগুলো এবং লাভজনক কোম্পানিগুলোকে মার্কেটে নিয়ে আসার একটা উদ্যোগ, এটা সফলকাম হোক। আমাদের মার্কেটে ভালো শেয়ার আসতে পড়ে, বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে নিঃসন্দেহে, এবং অনেক বিনিয়োগকারী তখন চলে আসবে আবার। আসন্ন বাজেট জুন মাসেই ডিক্লেয়ার হবে, খুব বেশি সময় নেই। সেক্ষেত্রে পুঁজিবাজারে যে কিছু কিছু, যেমন ট্যাক্সের একটা বৈষম্য আছে, লিস্টিং কোম্পানি, নন লিস্টিং কোম্পানির একটা ট্যাক্সের দাবি আছে, আমাদের মার্চেন্ট ব্যাংকের একটা দাবি আছে আমাদের জন্য ট্যাক্সটা কমায় দেওয়া হয়। কারণ ট্যাক্সের বোঝার কারণে অনেক সময় দেখা যায় আমরা আগাতে পারি না, যেখানে আসলে একটা ডাবল ট্যাক্সেশন হয়। কিন্তু আমাদের যখন ডিভিডেন্ড দেয় একটা, তখন একটা ট্যাক্স দেয়, আবার যখন ফাইনালি যখন অ্যাসেসমেন্ট করে তখন আবারটা। এই ডাবল ট্যাক্সেশনটাকে অবশ্যই উইথড্র করতে হবে, এটা চালু রাখা যাবে না। আর আমার মনে হয় বাজেটে যদি কিছু প্রণোদনা থাকতেই হবে, দ্যাট উইল বি ডেফিনেটলি বেটার। বাজেটে আগামী বছরের জন্য যে পলিসি ক্যাপিটাল মার্কেটের জন্য থাকবে, নতুন কোম্পানি আসছে তার যে ফ্যাসিলিটি থাকবে, তাতে নতুন ভালো কোম্পানি আসছে উৎসাহিত হবে, আমি বিশ্বাস করি। যাদের শাস্তির জন্য বর্তমান বাজারের নাজুক পরিস্থিতি, বিনিয়োগকারীরা যে চক্রের ফাঁদে আজ পুঁজি হারিয়ে রাস্তায় করছেন আন্দোলন, তারা কি এ বাজারে লেনদেন করছে না? 26,89,396 অ্যাকাউন্টের মধ্যে জব্দ করা হয়েছে মাত্র 250। বিভিন্ন হাউসে বিভিন্ন নামে অ্যাকাউন্ট খুলে তারা ঠিকই করে যাচ্ছে শেয়ার ব্যবসা, কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা মরছেন তাদেরই পাতা ফাঁদে। আজকে বিনিয়োগ শিক্ষার পর্ব সাজিয়েছি একটু ভিন্ন আঙ্গিকে। বর্তমান পুঁজি টিকিয়ে রাখার জন্য আপনি কি করতে পারেন সে বিষয়ে পরামর্শ দিবেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ। পুঁজি টিকিয়ে রাখার জন্য বিনিয়োগকারীদেরকে আসলে তার যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সেটার ব্যাপারে অনেক কনজারভেটিভ হতে হবে। হ্যাঁ, তারা যদি রিস্ক লাভার হন, রিস্ক বেশি টেক করতে চান, যদি মার্জিন লোন নেন, তাহলে তাদের ঝুঁকি হারানোর পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যাবে। সো কনজারভেটিভ হতে হবে, প্রুডেন্ট হতে হবে। কীভাবে প্রুডেন্ট হবে? তারা যদি এমন ধরনের কোম্পানিগুলোকে বেছে বেছে নেন যে কোম্পানিগুলোর সেলসের গ্রোথ আছে, নেট প্রফিটের গ্রোথ আছে, যার রিটার্ন অন ইকুইটি 10%-এর ওপরে, হ্যাঁ, তার একটা নেট প্রফিট মার্জিন, একটা হেলদি নেট প্রফিট মার্জিন ধরো যে 10% বা 15%। সো এই ধরনের কোম্পানিতে বিনিয়োগ করলে ইনভেস্টাররা ক্ষতিগ্রস্ত হবে না। যদি টেম্পোরারি প্রাইসটা পড়ে যায়, তাহলে দেখা যাবে যে তার ইপিএসের গ্রোথ প্রত্যেক বছরে হবে এবং দেখা যাচ্ছে যে 5 বছরে একটা ভালো কোম্পানির ইপিএস ডাবল হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে তার শেয়ার প্রাইসটাও কোনো এক সময় এটা ডাবল হয়ে যাবে। সো ভালো কোম্পানিতে যদি ইনভেস্ট করে তাহলে
তার ঝুঁকির পরিমাণটা অনেক কম। আমি কি পরিমাণ রিস্ক আমি অ্যাবজর্ব করতে পারবো সেটা কিন্তু আমার নিজের বিষয়। সাপোজ আমি অনেকে মার্জিন লোন নিয়ে ব্যবসা করেন, হ্যাঁ, তাদের রিস্ক অ্যাপেটাইটটা অনেক বেশি, তারা অনেক লস অ্যাবজর্ব করার মন মানসিকতা নিয়েই কিন্তু বাজারে আসেন। হ্যাঁ, সো স্টক ট্রেডিং যখন কেউ করে, ট্রেডিংয়ের কিন্তু কিছু নিয়মকানুন আছে, রুলস আছে, যে একটা স্টক যদি 10% পড়ে যায় তাহলে স্টপ লস নেয় অনেকে। হ্যাঁ, কারণ তার কাছে মনে হয়েছে যে আমি 1 লাখ টাকা নিয়ে আসলাম, এখানে আমি অলরেডি 10,000 টাকা হারিয়ে ফেলেছি, এই 10,000 টাকা হারানো এটা আমার কাছে অনেকখানি বেদনাদায়ক, সো আমি আর ফার্দার এখানে লস করতে চাই না। তো তখন তিনি স্টপ লস নিয়ে একটা 10% লস নিয়ে ওখান থেকে স্টক থেকে এক্সিট করে। সো অন্যান্য আরও রিস্ক ম্যানেজমেন্ট টুলস আছে, যে একটা স্টকে সিগনিফিকেন্ট এক্সপোজার না নিয়ে কয়েকটা স্টকে এটা ডাইভার্সিফাই করা, তারপরে আপনার সেক্টরাল ডাইভার্সিফিকেশন করা। অনেক সাইক্লিক্যাল স্টকস আছে, কোনো ব্যবসা কোনো সিজনে ভালো করে, খারাপ করে। সো বিভিন্ন ফান্ডামেন্টাল দিক তো দেখতেই হবে, এর পাশাপাশি যে অন্যান্য টেকনিক্যাল ফ্যাক্টরসগুলো আছে যেটা একটা স্টক প্রাইসকে এফেক্ট করে, সেগুলো আপনার দেখা হচ্ছে। সর্বোপরি যে কোম্পানি ম্যানেজমেন্টে কারা আছেন, তারা কীরকম ইপিএস কোম্পানিতে, কোম্পানি ইপিএস আর্নিংটা কেমন হবে, এবং এই যে আর্নিংটা সেটা কি এক কোয়ার্টারে এটা ক্ষণস্থায়ী একটা আর্নিং নাকি না এটা কন্টিনিউয়াস বেসিসে হবে, তার উপরেও কিন্তু ভ্যালুয়েশন ডিপেন্ড করে। দর্শক, এবারে আন্তর্জাতিক শেয়ার বাজার। মিশ্র অবস্থায় এশিয়ার সপ্তাহ পার করলেও উত্থানে যুক্তরাষ্ট্র, ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের সূচক গেল 5 দিনে 1.65% বেড়ে দাঁড়িয়েছে 40,753 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 2.18% বেড়ে দাঁড়িয়েছে 5,604 পয়েন্ট। অব্যাহত উত্থান ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজারে। গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 1.71% বেড়ে দাঁড়িয়েছে 8,560 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 3.34% বেড়ে দাঁড়িয়েছে 22,808 পয়েন্ট। মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ার বাজার। গেল 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 3.15% বেড়ে দাঁড়িয়েছে 36,830 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 0.53% কমে দাঁড়িয়েছে 3,279 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.69% বেড়ে দাঁড়িয়েছে 80,335 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 0.75% কমে দাঁড়িয়েছে 1,13,955 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের 20তম পর্ব আজকে পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।